6 অক্টোবর 2024 রবিবার। আগের দিন অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আজকে অনেক ভোর ভোর আমার ঘুম ভেঙে গেছিল। প্রায় ভোর 4:20-তে। তখন বাইরে দেখি পুরো অন্ধকার। 4:20 থেকে 5টা বাজলো, তখনও অন্ধকার। আকাশ হালকা নীল হতে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে কোথায় যাব? সমুদ্রের ধারেই চলে এলাম। যেহেতু আমাদের হোটেলটা সমুদ্রের সামনেই, তাই আসতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু চারিদিক অন্ধকার থাকার দরুন একটু সাবধানেই এলাম। এসে দেখি সমুদ্রে দুটো নৌকা আস্তে আস্তে সমুদ্রে নামছে। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তারা কোথায় যাচ্ছে। তারা বলল মাছ ধরতে যাচ্ছে। সমুদ্রে তারা যাবে আজ মাছ ধরতে। এই একটা ছোট নৌকা, এই ভদ্রলোক অনেকক্ষণ থেকে চেষ্টা করছে নামানোর জন্য, নামাতে পারছে না। ওই একটা বড় নৌকা ছিল, যেটা বেশ কয়েকজন মিলে চেষ্টা করে সেটা নামিয়ে দিল, কিন্তু এই ভদ্রলোক এই নৌকাটা নামাতেই পারছে না। নৌকার তলায় গোল গোল কাঠের গুঁড়ি দিয়ে সেটাকে ঠেলে সমুদ্রে নামাতে হচ্ছে তাদেরকে। এই বীজটা বেশ ভালো, ফাঁকা, কোনো বেশি লোকজন নেই, নিরিবিলি। এই ধরনের জায়গা বেশ ভালো লাগে। দোকানপাটও সেরকম কিছু নেই, শুধু কয়েকটা খাবারের জায়গা আছে। এতে বীজটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বেশি লোকজন এলেই বীজ নোংরা হয়ে যায়। ওই যে ছোটো নৌকাটা ছিল, সেখানে দেখলাম আরেকজন লোককে নিয়ে এসছে তাকে সাহায্য করার জন্য। সমুদ্রের ধারে কিছু বড় বড় পাথর পড়েছিল। পাথরগুলোর কাছে গিয়ে হাত দিয়ে দেখলাম, তো মনে হলো যেন এগুলো কোনোভাবে হয়তো সমুদ্রের ভেতরেই ছিল কোনো সময়। আস্তে 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 চলে এসছে সমুদ্রের ধারে। ওই যে লোকটা ছিল, মাঝিটা, সে আরেকজন লোককে নিয়ে এসেছিলো। তারা দুজন মিলে এবার নৌকাটা আস্তে আস্তে সমুদ্রে নামিয়ে ফেললো। সমুদ্রে নামিয়ে তারা এখন চলে যাচ্ছে মাছের সন্ধানে। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কী মাছ তারা নেয়, তো তারা বলেছিল যে মিল্ক ফিশ, ক্যাটফিশ, ক্র্যাব, কাঁকড়া, এই ধরনের মাছ তারা জেনারেলি ধরতে পারে। ততক্ষণে ভোরের আলো অনেকটাই ফুটে গেছে। আমি দেখলাম বিচের মধ্যে আরও কয়েকজন চলে এসছে, যারা ছোটাছুটি বা হাঁটার জন্য। আমিও হাঁটলাম অনেকটা, প্রায় 1.5-2 কিলোমিটার। তো তখনও প্রায় 8টা বেজে গেছে। আমাদের ব্রেকফাস্টও চালু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। প্রথমে আমাদের চা আর তরমুজের জুস দিল। আমি চা খেয়েছিলাম বলে তরমুজের জুসটা পরে খেয়েছি। তো সকালবেলা অনেকেই চলে এসেছিল আমাদের মতো ব্রেকফাস্টে। তারপর যখন মেন ব্রেকফাস্ট এলো, সেখানে শ্রেয়াসের জন্য ছিল প্যানকেকস, শিউলির জন্য ছিল আলু পরাঠা, আর আমি খেয়েছিলাম ব্রেড অমলেট। তারপরে একটা স্কুটি ভাড়া করলাম। সেই স্কুটিটা হচ্ছে হন্ডা অ্যাক্টিভা। পাশেই একটা দোকান থেকে স্কুটিটা ভাড়া করলাম। তো ভাড়া করার আগে একটু ভালো করে ভিডিও করে নিয়েছিলাম স্কুটিটা। তারপরে আমরা 3জন মিলে স্কুটি করে বেরিয়ে পড়লাম। স্কুটি করে বেরিয়ে আমরা প্রথমে আমাদের গন্তব্য ছিল গলগিবাগা নয়, ওটা গলজিবাগা। আমি প্রথম দিকে গলগিবাগা বলছিলাম, কিন্তু ওটা হবে অ্যাকচুয়ালি গলজিবাগা। ওখানে একজন লোকের সাথে কথা বলে ব্যাপারটা বুঝলাম। বীজটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদামাটা, বেশি লোকজন নেই, সমান, খুবই পরিষ্কার। জলের রঙও হালকা সবুজ, এবং লোকজন খুব বেশি নেই। ওখানে একটা বাঙালি ছেলেদের গ্রুপের সঙ্গে পরিচয় হলো, তারাও কালকে রাতেই এসছে। তবে বিচের মধ্যে একটাই যে বিচের ঢালটা প্রচণ্ড বেশি, মানে হঠাৎ করে অনেকটা গভীর হয়ে গেছে, তাই আমরা বিচে নামিনি। শ্রেয়াস বেশ এনজয় করেছে, ওখানে অনেকক্ষণ খেলা করেছে বিচের মধ্যে। আমরাও নেমেছিলাম, আমার প্যান্ট পুরো ভিজে গেছিলো।
তো তারপরে আমরা কিছু ছবি টবি তুলে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। জলের রং একদম নীলচে সবুজ বা হালকা নীল বলতে পারেন। গলজিবাগা বিচের পর থেকে ওখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্যালোলেম বিচের দিকে। রাস্তা খুবই ভালো। এটা ছিল ন্যাশনাল হাইওয়ে 66। এই রাস্তার মধ্যে দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল, স্কুটিও যাচ্ছিল অনেক, কিন্তু রাস্তার মান খুবই ভালো, সুন্দর রাস্তা, সমান রাস্তা। সেখান থেকে প্যালোলেম বিচ ছিল ওই 15 থেকে 20 মিনিটের মতো একটা ড্রাইভ। তার আগে বলে রাখি, গলজিবাগা বিচে পৌঁছানোর জন্য আমরা একটা ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম প্রথমের দিকে। তারপরে আমরা সেটা ঠিক বিচ ঠিক রাস্তা সেটা তারপরে নিই। তো গুগল ম্যাপসের দিকে সবসময় ভরসা করে থাকলে হবে না। এখানে গুগল ম্যাপ সবসময় ঠিকঠাক দেখায় না। রাস্তায় একটা নদী পড়েছিল, এই নদীর নাম তালপনা রিভার। তো এটা বেশ বড় নদী। নদীটা এখানেই কাছেই সমুদ্রে গিয়ে মিশছে। তো তালপনা রিভার খুবই এখানে একটা বড় একটা নদী। এই নদীর উপর বোটিংও করা যায়, যেটা আমরা করব পরে। তা আমরা পৌঁছলাম প্যালোলেম বিচে। প্যালোলেম বিচ একদম জমজমাট, প্রচুর লোকজন এখানে। সেখানে গিয়ে প্রথমে একটা নারকেলের একটা ডাবের জল খেলাম। তারপর ওখানে আমরা ভেবেছিলাম একটা বোটিং রাইড। তো বোটিং রাইডের জন্য একজনকে ঠিক করলাম, সে আমাদেরকে বোটিংয়ে নিয়ে গেল। বোটিং মানে সমুদ্রে বোটিং নয়, বোটিংটা হবে সমুদ্রের ধারে একটা নদীর মতো আছে সেখানে। তো ওখানে আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি পরিচয় হয়ে গেল, মিস্টার বৈভব জেন। তো বৈভব আর আমরা দুজন মিলে একসঙ্গে একটা বোট ভাড়া করলাম। তাতে আমাদের ভাড়া অনেকটাই কম পড়লো। নাহলে একটা গোটা বোট নিতে গেলে প্রায় 1,500 টাকা বলছিল, সেখানে আমাদের 800 টাকা পার ফ্যামিলিতে হয়ে গেল। তো এই বোটের এরকম ছোটো ছোটো বোট ওখানে ছিল, এরকমই একটা বোটে আমরা চাপলাম এবং বোটের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম ওই নদীর মধ্যে দিয়ে। খুব শান্ত নিরিবিলি, কোনো আওয়াজ নেই। শুধু আওয়াজ যেটা ছিল সেটা হচ্ছে আশেপাশে মানুষেরই আওয়াজ, কিন্তু ওখানে আর কোনো আওয়াজ ছিল না, গাড়ির আওয়াজ বা সমুদ্রের আওয়াজ বা কোনো আওয়াজই ছিল না, শুধু ছিল মানুষের আওয়াজ। ওটা বাদ দিলে জায়গাটা খুবই নিরিবিলি। এখানে অনেক ম্যানগ্রোভ বা সুন্দরবনে যে ধরনের গাছ থাকে সেগুলো ছিল। শ্রেয়াসও ওর যে পড়াশোনার জিনিস, ম্যানগ্রোভ যেগুলো পড়াশোনা করে, সেগুলোর কিছুটা এখানে ম্যাচিং পেয়ে গেছিল। তারপরে আমরা ওখান থেকে দেখলাম ওই আমাদের যে মাঝি ভাই ছিল, সেই মাঝি ভাই কিছু ওর সঙ্গে চিকেন, মুরগির চামড়া বা মুরগির মাংস নিয়ে এসেছিলো। সেগুলো কী করলো, ওখানে প্রচুর ঈগল পাখি ঘুরে বেড়াচ্ছিল, তাদের দিকে ছুটতে শুরু করলো। আর সেই ঈগল পাখিগুলো খাবার জন্য পুরো একদম আমাদের কাছে চলে আসছিল। এটাই ছিল এখানকার আকর্ষণীয় জিনিস, যে বার্ড ফিডিং বা ঈগল পাখিদেরকে খাওয়ানো, সেটাই ছিল এখানকার আকর্ষণীয় জিনিস। এবং এটাও বেশ কিছুক্ষণের, প্রায় 45 থেকে 50 মিনিটের একটা ট্রিপ ছিল, যেটাও বেশ আমরা এনজয় করলাম। এবং মিস্টার বৈভব যার সঙ্গে পরিচয় হয়েছিল, ওনারা রাজস্থান থেকে আসছেন। তো ওনার ফোন নাম্বার নিয়ে রাখলাম, যখন রাজস্থান যাব তখন আমরা ওনাদের নিশ্চয়ই কন্ট্যাক্ট করব ওখানকার রাজস্থানে প্ল্যান করার সময়। ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই চার্টার অ্যাকাউন্টেন্ট, নিজেদেরই ফার্ম আছে, একটা ছোটো বাচ্চা, খুব মিষ্টি।
2.5 বছর বয়স, তার সঙ্গে পরিচয় হলো। তো তারপর মিস্টার বয়ফের সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম যে ওনারা আগে নর্থ গোয়াতে ছিলেন, তারপরে সাউথ গোয়াতে এসেছেন, আর আমরা করছিলাম ঠিকঠাক উল্টোটা। আমরা আগে সাউথ গোয়াতে এসেছি, তারপরে নর্থ গোয়াতে যাব। তো ভালোই হলো। তো নর্থ গোয়াতে কী কী দেখার জায়গা আছে সেগুলো ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম। তো এই বার্ড বা ঈগল পাখি বা চিল যেভাবে ইয়েগুলো খাচ্ছে, খাবারগুলো খাচ্ছে, সেটা দেখে সত্যি বেশ ভালো লাগছিল। এবং চারিদিকে জলের চারিদিকে সমস্ত বোট বা সমস্ত নৌকাগুলো ঘিরে আছে, এবং মাঝখানে সবাই চিলকে খাবার দিচ্ছে, যেটা বেশ ভালোই লাগছিল দেখতে। এবং কিছু কিছু সাদা চিল ছিল, কিছু বড় বড় চিল ছিল, কিছু ছোট ছোট চিল ছিল, সেগুলো বেশ ভালোই ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, দেখলাম একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে প্যারালেন বিচে। বুঝতে পারলাম এটা হচ্ছে রেস্কিউ কার, বা কেউ যদি মদ্যপ অবস্থাতে জলে নামে তাদেরকে অ্যানাউন্সমেন্ট করার জন্য। আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম বা খিদে পেয়ে গেছিলো। তো আমরা গেলাম খেতে একটা রেস্টুরেন্টের একটা অথেন্টিক গোয়া খাবার। সেখানে চিকেন স্যাফ্রায়েল, নুডলস আর রাইস, ভালোই ছিল খাবার, ঠিকঠাক। সেখান থেকে আমরা বেরোলাম স্কুটি নিয়ে আর একটা জায়গা, সেটার নাম হচ্ছে খোলা বিচ। বানানটা COLA। প্রথমে আমি কোলা বলছিলাম, কিন্তু লোকাল লোকজনের সাথে কথা বলে বুঝলাম ওটা কোলা নয়, ওটা খোলা। তো খোলা বিচের দিকে আমরা স্টার্ট করলাম। তখন ঘড়িতে বাজে অলরেডি প্রায় 4টে বা 3টে হবে। তো এখান থেকে যেতে প্রায় 40 মিনিট তো লাগলো, একটু দূরে, প্রায় 23 কিলোমিটার রাস্তা। যেতে মোটামুটি 40 মিনিটের মতো লাগলো। রাস্তা ভালো প্রথম দিকটা, পরের দিকের রাস্তাটা খুবই খারাপ রাস্তা ছিল, যেখানে স্কুটি নিয়ে যাওয়াটা, এখন যদি রাস্তার কাজ না হয় স্কুটি নিয়ে যাওয়াটা খুবই, তাছাড়া উপায় নেই। খারাপ ডিসিশন বলবো না, বাট খুব সাবধানে যেতে হবে। তো এই রাস্তাটা এমনি রাস্তাটা ভালো ছিল, কিন্তু শেষের দিকের 2-3 কিলোমিটার রাস্তা খুব চড়াই উতরাই আছে। তো সেখানটাতে যাওয়াটা একটু কষ্টকর। তবে এই রাস্তার দুপাশে সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো রাস্তা, স্কুটি চালাতে বেশ ভালোই লাগছিল। এবং চারপাশের মনোরম পরিবেশ। আস্তে আস্তে, গাড়িও খুব বেশি ছিল না, খুব কমই গাড়ি ছিল। তো আমরা আস্তে আস্তে ওখানে পৌঁছে গেলাম। কিন্তু শেষের দিকের 2 কিলোমিটার রাস্তা খুবই কষ্টকর ছিল, যেটা অনেক সময় আমাকে শিউলিকে বা শ্রেয়াসকে নামিয়ে দিতে হয়েছিল। তো তারপরে নামিয়ে দিয়ে আমি স্কুটি উঠিয়ে বা নামিয়ে তারপরে ওরা আবার চাপে। যে এই রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, বা হয়তো এটা যেহেতু জাস্ট বর্ষার পরের সময়, সেজন্য হয়তো বর্ষাতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছিল। তবে এখানে কিছু কিছু বড় বড় বোলেরো বা জিপের মতো গাড়ি ছিল, যেগুলো এখান থেকে প্যাসেঞ্জারদের নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় ওরা বেশ কিছুটা অ্যামাউন্ট চার্জ করছিল তার জন্য। হয়তো এটাও একটা ওদের মানে একটা পয়সা ইনকাম করার আরেকটা উৎস, যে এইটুকু রাস্তা নিয়ে যাবে, তার জন্য হয়তো কিছু টাকা ওরা চার্জ করছিল। যে গাড়িগুলো আছে, এতটা রাস্তাটা তাও ঠিকঠাক, এর পরের রাস্তাটা আরও খারাপ। সেই রাস্তাটা ভিডিও করতে পারিনি, ফেরার সময় হয়তো কিছু করেছিলাম। তো আমরা যেখানে পৌঁছলাম সেখানে কায়াকিং করব। কায়াকিং হচ্ছে একটা ছোট একটা বোটের মতো, যেটা আমরা চালাবো নিজেরাই।
তো আমি পিছনে বসছিলাম, শ্রেয়াস মাঝে, শিউলি তার আগে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন কিছু কিছু সবুজ রঙের এরকম একটা বোট, যেটা আমরা 3 জন মিলে চালিয়েছিলাম। আমরা চালাতে পারছিলাম, কিন্তু অনেকেই চালাতে পারছিল না, যারা রাস্তা ব্লক করে দিচ্ছিল বা সবারই যাওয়া আসার মধ্যে প্রচণ্ড অসুবিধার সৃষ্টি করছিল। কিছু কিছু লোকজন, একটা বোট তো উল্টে পড়েই গেল, যেটা ভিডিও আছে, আমি দেখাবো। তো এই বোটিং করতে আমাদের বেশ ভালোই লাগলো। শুধু শ্রেয়াসরা এনজয় করেছে, শ্রেয়াসরা খুব বলছিল যে কায়াকিং করবো। এই জলের গভীরতা খুব বেশি ছিল না, হয়তো 4 থেকে 5 ফিট ছিল, হয়তো তার বেশি না। 5 ফিটও হবে না, 5 ফিট হলেও হয়তো 1-2 জায়গাতেই হবে, তার বেশি হবে না। কিন্তু মোস্ট অফ দ্য প্লেসেস it was like less than 3 feet or 4 feet hardly. বোটিং করার পরে আমরা ফিরে এসেছিলাম আবার আমাদের হোটেলে। শ্রেয়াস নৌকা থেকে আমাদের কায়াক থেকে নেমেও ছিল, যেখানে একটা জায়গাতে খুব কম ডেপথ ছিল। সেখানে খোলা বিচে অলরেডি সূর্যাস্ত শুরু হয়ে গেছিলো, এবং সেখান থেকে আমরা ফিরেছিলাম প্রায় সন্ধে 6টার পরে। তো এই ফেরার সময় প্রায় অন্ধকার ঘনিয়ে আসছিল। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ভাবছিলাম সেই রাস্তাটা তো জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, তো আলো থাকবে কি থাকবে না, তো সেটা একটু চিন্তায় ছিলাম। তারপরে আমরা এখন থেকে স্টার্ট করি। অন্ধকার রাস্তা ছিল, কিছু কিছু লাইটও ছিল, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। আমরা আস্তে আস্তে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হোটেলে ফিরে আসি। রাস্তায় আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, একটা কাজুর দোকানে, যেখানে আমরা কিছু চিক্কি কিনলাম, বা কাজুর এক ধরনের জিনিস হয়, কিনলাম। তারপর আমরা রাতে খাবারের জন্য চিকেন ললিপপ, নান আর বাটার চিকেন, এই দিয়ে আমরা রাতে ডিনার করলাম। ডিনার করার পরে আমি একটু বেরিয়েছিলাম রাস্তায় হাঁটার জন্য। একটু অন্ধকার রাস্তা, এখানে মোটামুটি 9টার মধ্যেই সব অন্ধকার হয়ে যায়, দোকানপাট খোলা থাকে খুবই কম, একটা ছোট্ট একটা গ্রাম। তো আমি কিছুটা রাস্তায় বেরিয়েছিলাম, খাওয়ার পরে একটু হেঁটে এলাম। তো তারপরে এইভাবে আমাদের পুরো দিনটা শেষ হলো। পরের ভিডিও আবার কালকে হবে।